যেদিন বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট সামনে এলো সেদিনই দেখা গেল যে বেশ কিছু হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। আমি সেই ছবিটা একটু দেখাবো। বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়িয়ে দেওয়া হয় হিন্দু বাড়ি। এটা বৃহস্পতিবার 12 তারিখের ছবি। সন্ধেবেলা মানে ভোট শেষ হয়ে যাবার পর যখন বিএনপির আস্তে আস্তে সংখ্যা বাড়ছে, ফলাফল আস্তে আস্তে সামনে আসছে, তখনই এই ঘটনাটা ঘটেছিল। আমি এই জায়গায় ফরিদ ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ছবিটা আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় দেখিয়েছিলাম যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে কি এটা জামাতের ঘটানো কাণ্ড বলে আপনি মনে করেন? এর পেছনে কি উদ্দেশ্য ছিল? এটা কি বদলা? কোনো সন্দেহ নেই। এবার আপনি দেখেছেন, এবার তো নৌকা মার্কা নেই। তাহলে নৌকা মার্কা থাকলে তারা বিভৎস আকারে আক্রমণ করত, মানে অকল্পনীয়ভাবে আক্রান্ত হতো বাংলাদেশের সংখ্যালঘুরা। সেটা আপনারা কল্পনাও করতে পারতেন না। যেহেতু নৌকা মার্কা নাই, তারা আস্তে ধীরে এগোবে। তাদের কৌশলটা থাকবে একেবারে ধরি মাছ না ছুঁই পানির মতো। আপনারা হয়তো জানেন যে অনেক জায়গায়, অনেক অঞ্চলে কম ভোটের ব্যবধানে এই জামাতে ইসলাম হেরেছে। এই পাকিস্তানপন্থী জামাতে ইসলাম, স্বাধীনতা বিরোধীরা হেরে গেছে। তো তাদের এই মনে এই ক্ষোভটা রয়েছে, কারণ এইবার প্রথম সংখ্যালঘুরা ধানের শীষে ভোট দিয়েছে, কোনো সন্দেহ নেই। সংখ্যালঘুদের ভোটে ধানের শীষের অনেক প্রার্থী বিজয়ী হয়েছে, এই প্রথম আমরা দেখলাম। যেহেতু নৌকা মার্কা ছিল না, তারা স্বেচ্ছায় হোক, জেনে হোক, বুঝে হোক বা প্রেশারে হোক, তারা গিয়েছে এবং সেখানে তারা ধানের শীষে ভোট দিয়েছে। আপনি দেখেছেন যে কৃষ্ণনন্দীকে প্রার্থী করার পরেও তাকে কিন্তু কেউ ভোট দেয়নি, দিবেও না। এমনকি গোবিন্দ পারমাণবিক তিনি নিজেও ফেল করেছেন, তাকে হিন্দুরাও ভোট দেয়নি। কাকে ভোট দিয়েছে? বিএনপি মন্ত্রীদের। কারণ সংখ্যালঘুদের, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পাহাড়িদের বলেন, তারা তো জামাতিদের ভোট দিবে না, দিতে পারে না। কারণ তারা প্রতিবারই তারা এই জামাতের মেড বাই জামাত, মানে জামাত ক্রিয়েটেড যত সংঘর্ষ হয়েছে, এগুলো সব কিছুর মূলে সবসময় জামাত থাকে। তারা দেখবেন পর্দার অন্তরালে থাকবে। আপনি দেখেন জামাত কি স্লোগান দিয়ে, জামাত কি মিছিল নিয়ে 32 নম্বর ভাঙেনি। তারা ভাঙিয়েছে। তারা বরাবরই এই কৌশল নিয়ে থাকে। এটা নতুন কিছু না। সংখ্যালঘুদের উপরে প্রতিশোধটা তারা ধীরে ধীরে নিবে এবং একটা ক্ষেত্র তৈরি করবে। আমি আপনাদের চ্যানেল আমি বলেছি, এই বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের থাকতে দেবে না। এক সময় পরিকল্পিতভাবে প্রতিদিন একটু একটু করে এমন কিছু কৌশল নেবে যে সকল সংখ্যালঘুকে যাতে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়। তারা সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এইবার তারা আরও বেশি করবে, কারণ এরা ভেবেছিল এইবার তারা কিছু ভোট, হিন্দুদের ভোট পাবে। তারা পায়নি। তারা দেখেছে সংখ্যালঘুরা সবাই মিলে ভোট দিয়েছে কোথায়? ধানের শীষে। তো এই জন্য তারা এবার দেখলো যে নৌকা না, এরা ধানের শীষ বেছে নেবে, কিন্তু জামাতকে বেছে নেবে না। তাই সংখ্যালঘুদের উপরে জামাতের যে আক্রমণ, সেটা পর্দার পেছনে থাকুক আর পর্দার সামনে থাকুক, তারা পরিকল্পিতভাবে। তাহলে কি কোনোভাবেই ফরিদ ভাই, তাহলে কি কোনোভাবেই বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত হবে না? তাহলে এই যে বিএনপিকে যে ক্ষমতায় ফেরানো, বাংলাদেশের এর আগেও তো বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল, খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বারে বারে আমরা দেখেছি যে বাংলাদেশে আস্তে আস্তে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যাটা কমে আসছে। তাহলে কি এবারও সেটাই চলতে থাকবে? কোনো সন্দেহ নাই। আমি তো এমন না যে এখন বলতেছি, এমন না যে ইউনূস তথাকথিত এনজিওগ্রাম সরকারের আমলে বলেছি। আমি তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতেও বলে এসেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের থাকতে দেওয়া হবে না। সেটা পরিকল্পিতভাবে তুরস্ক এবং পাকিস্তান কাজ করে যাচ্ছে। তাদের নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। এমন নয় যে এই যে নৌকা মার্কায় ভোট দেয় এটা অজুহাত। নৌকা মার্কায় ভোট দেয় এটা হচ্ছে অজুহাত। এইবার তো নৌকা মার্কা নাই। তারপরেও দেখবেন বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের সরিয়ে দেওয়া হবে, কারণ বাংলাদেশে পাকিস্তানপন্থীরা 71-এর প্রতিশোধ নিতে প্রথমে সংখ্যালঘু শূন্য করবে বাংলাদেশ। তারপরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ভারতের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেওয়ার পায়তারা চালাবে। এটা তো বারবারই বলে আসতেছি। মানে এই পরিকল্পনাটা কি এই তারেক প্রধানমন্ত্রীর গদিতে বসলেও তখনও সেটা জারি থাকবে? হ্যাঁ, এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো একটা উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা, আসল উদ্দেশ্যটা? এর উদ্দেশ্য হচ্ছে দুইটা। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলবে না। কারণ হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা, তারা প্রথমত জীবনের ভয় আছে তাদের। তারা হালুয়া রুটির আশাও করে, কারণ তাদের টিভি চ্যানেলে কোনো দিন ডাকবে না, সেই জন্য তারা কথা বলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে চলতে পারবে না, মেরে ফেলে, ভয়ে তারা বলবে না। তারা ভয়ে লোভে বলবে না। সেটা হচ্ছে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করবে দুইটা কারণে। একটা হইল, প্রথম ও প্রধানত কারণ তারা হিন্দু। দ্বিতীয় কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এই দুইটা কারণের জন্য বাংলাদেশের সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে হিন্দু, মানে একেবারে বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করা হবে। তারা টোটালি পাকিস্তানের পথে রয়েছে, কারণ তারা মনে করে এই বাংলাদেশটা হচ্ছে মুসলমানের দেশ, এখানে হিন্দুকে, এরা প্রকাশ্য বলেছে। এমন না যে এটা আমি বলেছি, এটা আমি নতুন বলি।
এমনকি এটা অপ্রিয় হলেও সত্য, এগুলো সব দলের ভেতরে থাকা, মানে কেউ প্রকাশ্য বলে, কেউ কাজ করে, কেউ নীরব থাকে। কারণ আপনি যখন নীরবতাই সম্মতির লক্ষণ, ওই কাউকে তো প্রতিবাদ করতে শুনলাম না। একটা দল যারা বলে যে না আমরা বাংলাদেশ সংখ্যালঘু, তারা তো বলে না আপনারা কেন চলে যাচ্ছেন, তাদের তো কোনোদিন বলতে শুনলাম না আপনারা কেন ভারতে চলে যান। কই একজনকে তো বলতে শুনি না, কেন বলে না স্পষ্টভাবে যে আপনারা সংখ্যালঘুরা কেন ভারতে চলে যেতে চান। কারণ তারা আসলে তারা ভেতরে ভেতরে তারাও চায়, কারণ দিন শেষে তারা সবাই, দিন শেষে অপ্রিয় হলেও সত্য, দিন শেষে তাদের ভিতরে মুসলমানিত্ব জেগে ওঠে। তারা মনে করে এই বাংলাদেশে থেকে সংখ্যালঘু শূন্য করে ফেললে একটা বিরাট সোয়াবের কাজ। এটা আপনারা যারা যারা সংখ্যালঘু বা ভারত, আপনারা যারা অমুসলিম, তারা এই মাইন্ড সেট আপটা বুঝবেন না। আপনারা কোনোভাবেই একজন মুসলমানের মনস্তত্ত্ব বুঝতে পারবেন না যে তাদের ভিতরে কি কাজ করে। আপনি 30 বছর আগের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল আপনি কল্পনাও করতে পারবেন না। ওটা আমরা দেখেছি। আমরা আগে সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে আমরা দুর্গাপূজায় যেতাম, তারা আমাদের ঈদে আসতো। এখন তো এটা আপনি কল্পনাও করতে পারবেন না, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এইটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এমন আছে তারেক রহমান এসে গেছে, শুধু তারেক রহমান না, আগামীতে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে দুদিন আগে বা পরে। আওয়ামী লীগের সব বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে পারবে না। এটা আমি এবার এই আওয়ামী লীগের প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? কোন পথে ফিরতে পারে? কারণ আওয়ামী লীগকে তো ব্যান করে দেওয়া হয়েছিল, নির্বাচনে তো অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। আপনি তো আকাশকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না, বাতাসকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না, নদীকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না, তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগের যত দুর্নীতির কথা বলেন, যতই তাদের লুটপাটের কথা বলেন, তাদের ন্যায় অন্যায়ের অবিচারের কথা বলেন, ঠিক আছে, আংশিক সত্য। কিন্তু বাংলাদেশ তো, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ তো একটা রিয়ালিটি, এটা তো একটা ফ্যাক্ট। আপনি আওয়ামী লীগকে কীভাবে অস্বীকার করবেন? যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে আপনি কীভাবে নিষিদ্ধ করেন? যেই দেশে জামাত রাজনীতি করতে পারে, যেই দেশে জামাত ক্ষমতায় চলে আসতে পারে, ক্ষমতার কাছাকাছি, সেই দেশে আপনি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন? এটা না আইনগতভাবে পারবেন না রাজনৈতিকভাবে পারবেন। কারণ বাংলাদেশের মাটি, জনপদ, এগুলো আওয়ামী লীগের জন্য উর্বর, জামাতের জন্য নয়। না হলে তো এবার তো আপনারা শুনেছিলেন, আমি ভারতের, ইউরোপ, আমেরিকার অনেক বন্ধু আমাকে বলেছে যে শেখপুর সাহেব এবার তো জামাত ক্ষমতায় চলে আসছে। আমি বলেছিলাম না, প্রশ্নই আসে না, জামাত ক্ষমতায় আসবে না, কারণ বাংলাদেশের মাটি তাদের জন্য উর্বর হবে না। এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তো হবে না কাগজে কলমে। আপনি দেখেন, আপনি 17 বছর তাও বিএনপিকে চেপে ধরে রাখা হয়েছিল। বিএনপিকে কি ঠেকিয়ে রাখা গেছে? তারা 2/3 আসন নিয়ে ক্ষমতায় চলে আসছে। আর আওয়ামী লীগ তাদের চেয়ে বড় সংগঠন। বাংলাদেশে এমন কোনো অলি গলি আছে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নেই, ছাত্রলীগ নাই? আপনি এটাকে কিভাবে ঠেকান? আইন করে তো আপনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবেন কিন্তু না। ফিরবে কোন পথে? তারেকের হাত ধরেই কি ফিরবে? তাদের পথ বহুবিধ রয়েছে। আপনি যেটা বললেন তারেকের হাত ধরে হতে পারে, যেমন তারেক রহমানের পিতার হাত ধরে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের আগমনের, শেখ হাসিনার আগমন তো তার জিয়াউর রহমানের শাসনের সময়। তেমনি তারেক রহমানের হাত ধরে আসতে পারে, এটা একটা পথ। নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। আওয়ামী লীগ বিপ্লব করে আসতে পারে,